আমার বাসার এতগুলো মানি প্ল্যান্টের যত্ন আমি কিভাবে করি? এই প্রশ্নটা আমি সবসময় পাই। তবে আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা হয়তোবা আমার ব্লগে প্রায়ই দেখেন। এই গাছগুলোকে যত্ন করতে আমাকে স্পেশাল কোনো কিছু করতে হয় না। তবে মাঝে, মাঝে আমি স্পেশাল কিছু যত্ন তো করি। আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম বিনা নোটিসে আজকে কাঁচা বাজারে যাচ্ছি। সাধারণত আমি প্ল্যান করেই এই বাজারগুলো করি। আজকে আমার জনাব বাসায় থেকে ছুটি করবেন। কিন্তু ওনার সকাল থেকেই ডিউটি শুরু হয়ে গেছে। যাই হোক, আমিও তার সাথে চলে গেলাম। আজকে ভারী কোনো বাজার করব না, তবে স্পেশাল কিছু জিনিস কেনার ছিল, ওগুলোই কিনতে গিয়েছিলাম। প্রায় ৮-৯ বছর পর আমি এই যে কাঁচা বাজারে গিয়ে কাঁচা তালটা পেয়েছি। অনেক আগে একবার কিনেছিলাম। আমার এটা খাবার কোনো ইন্টারেস্ট নাই। আমার জনাব আর আমার বড় ভাই, এদের দুজনকে দেখেছি এটার জন্য পাগল। যাই হোক, আজকে পেয়ে ৩টা নিয়ে এসেছি। তো মজা করার জন্য আজকে ৩টার দাম আপনাদেরকে বলি। টোটাল খুব সম্ভবত ৩টার ওজনের উপরে দাম এসেছিল ১৪ পাউন্ড সামথিং, মানে বাংলা টাকায় ২,০০০ টাকার উপরে। আমি ভেবেছিলাম হয়তো ৭-৮ পাউন্ড আসবে, কিন্তু দাম শুনে ভাবছিলাম, কারণ এর উপরের অংশ তো খাওয়া যাবে না, ওটা ফেলেই দিতে হবে। তারপরেও আমার জনাবের খুব পছন্দ, নিয়ে এলাম। এখন মজার ব্যাপার হচ্ছে কাটাকাটির ঝামেলা। আমার জনাব এগুলো খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে কাটতে হয় সেটা জানে না, আর আমিও এসব ব্যাপারে খুব একটা অভিজ্ঞ না। তো পরে মুখটা কেটে জাস্ট চামচ দিয়ে ধরিয়ে দিয়েছি যে এবার কেটে কেটে খাও। নিজে খেতে গিয়ে আমাকে একটু সেধেছে, তো ট্রাই করেছি। খুব একটা মিষ্টি না, মানে অনেক বছর আগে, প্রায় ২২-২৩ বছর আগে নোয়াখালীতে একবার খেয়েছি, ওগুলো মনে হয় যে আরও মিষ্টি ছিল। যাই হোক, দোনোজনে আবার নেমে পড়েছি মিশনে। সে তো তার এই শেডের রং কমপ্লিট না করা পর্যন্ত মানে বসতেই পারে না, এমন একটা ভাব। তো বললাম যে ঠিক আছে, ছুটি করার দরকার নেই, তুমি তোমার রং করো, আর আমার তো রান্নাঘরে কাজ আছেই। তবে কাজ শুরু করার আগে মনে হলো যে আমার বাসার এই অর্কিড গাছগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। সাধারণত ফুল ফুটে যাওয়ার পর আমি স্টিকগুলো কেটে দেই, তবে প্রায় ২ বছর যেহেতু হয়ে গেছে, গাছ উপরে উঠে এসেছে আর শিকড়ও না বেশ বের হয়ে এসেছে। এমন যদি হয়, মানে শিকড় যদি বের হয়ে আসে, তাহলে গাছ আর তরতাজা থাকে না। অনেকেই বলেন আমার মানি প্লান্ট টিকে না, বা অর্কিড গাছ কিছুদিন পর মরে যায় বা পচে যায়। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এখানে আপনাদেরকে কোম্পানির নামটাও দিয়ে দিলাম, আর এই যেভাবে অর্কিড পটিং মিক্সের এই জিনিসটা আপনারা অবশ্যই কিনে নেবেন। প্রতি বছর একবার চেষ্টা করবেন এই মিক্সটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আর মিক্সটা চেঞ্জ করতে না পারলেও যে কাজটা করবেন সেটা হচ্ছে এইভাবে খুলে নিচের দিকে যে শিকড়গুলো শুকিয়ে গেছে ওগুলোকে কেটে ফেলে দিবেন। যেগুলো ফ্রেশ বা একদম ডাঁটি ডাঁটি আছে ওগুলোকে রাখবেন, আর অবশ্যই চেষ্টা করবেন গোড়ার দিকটা নিচে নামিয়ে দেওয়ার জন্য। এই যে এগুলো দেখেন কেমন পুরনো হয়ে গেছে, এগুলো থেকে গাছ আসলে হেলদি কোনো কিছু আর পায় না। এটা হচ্ছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে পুরনো হয়ে গেলে না এগুলো স্যাঁতস্যাঁতে থাকে, যার কারণে এই যে ভেতরের যে শিকড় এগুলো পচে যায়, আর শিকড় পচে গেলে অর্কিড গাছ উপর থেকে ছোট হতে থাকে। আমার বাসায় যারা আসে বা আমার ভিডিও দেখলে অনেকেই বলেন যে এত বড় অর্কিডের পাতা কখনো দেখিনি। তো এই পাতাগুলো বড় হওয়ার এটা একটা প্রধান কারণ বলতে পারেন। আমি প্রতি বছর এই মিক্সটা চেঞ্জ করে দেই। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমার এই গাছের ভিডিওতেও অনেকে কমেন্টস করেন যে আপনার অর্কিড গাছের তুলনায় পটটা ছোট হয়ে গেছে। তো এইটা হয়তো আপনাদের অনেকেরই জানা নাই। অর্কিড গাছ আর মানি প্লান্ট কখনোই আপনারা বড় পটে দিবেন না। এই যে শিকড়গুলো দেখছেন এগুলো কতটা হেলদি সেটা আপনারা বুঝতেই পারছেন। এটাকে যদি আমি বড় পটে দিতাম তাহলে এই শিকড়গুলো আরও হেলদি হতো। তখন শিকড়ই সব খাবার নিয়ে যেত। ওই যে গাছের উপরের অংশ, পাতাটাও সুন্দর হতো না আর ফুলগুলোও সুন্দর হতো না, বা ফুলগুলোও হেলদি হবে না। তো এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। অর্কিড গাছ সবসময় ছোট পটে রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্টেরও নিচে শিকড় অনেক বেশি হয়, অনেক হেলদি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি বড় পটে দেন, দেখা যাবে কি ওই নিচের শিকড়ে সব খাবার নিয়ে নিচ্ছে, বা নিচের যে শিকড় ওগুলোই হেলদি হচ্ছে, উপরে গাছটা আর ওভাবে হেলদি হতে পারে না। যেহেতু লাস্ট ইয়ার আমি এগুলো চেঞ্জ করিনি, যার কারণে সবগুলো পটেরই নিচের শিকড় পচে গেছে, শুধু একটা পটের শিকড় ভালো আছে।
এখন এগুলোতে যেহেতু ফুল আছে আমি ওই কারণে খুব বেশি আর কাটাকাটির কাজ করছি না, বাট যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ফেলে জাস্ট মিক্সচারটা চেঞ্জ করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পচা শিকড়, এগুলো যদি আপনারা মানে দিনের পর দিন পটে রেখে দেন তাহলে এই যে উপরের গাছ একটা সময় পচে যাবে। তো সেই কারণেই বললাম একেবারে যত্ন না করলেও কিছু কিছু খেয়াল নিজের ঘরের গাছের কিন্তু রাখতে হয়। অর্কিড গাছ সরাসরি রোদে না রাখাই ভালো, তাহলেও দেখা যায় যে ড্রাই হয়ে যায়। তো বেস্ট হচ্ছে আপনাদের এরকম হালকা মিষ্টি একটু রোদ আসে এরকম জায়গায় রাখবেন, আর না হয় আপনাদের উইন্ডোতে যদি এরকম স্পেস থাকে সেখানেও রাখতে পারেন, যেহেতু গ্লাস দিয়ে হালকা পাতলা একটু রোদ আসে। আমার এই সবগুলো গাছ ৫ বছরের পুরনো, একটা গাছ শুধু ৭-৮ বছরের পুরনো আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, যেহেতু প্রতি বছর আসলে এই কাজটা করে দেই। আরেকটা জিনিস হচ্ছে যে পাতা যখন শুকিয়ে যায় নিচে থেকে ওগুলো ঝটপট কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে নতুন পাতা বের হয় ওগুলো বেশ হেলদি হয়। আজকের রান্নার কাজ ঝটপট, শুধু কয়েক রকমের মাছ রান্না করছি। কারণ বাচ্চারা দেখা যায় যে সব মাছ খেতে চায় না। তবে আমার আয়াত বাবু দেখা যায় যে সব মাছই খায়। আর এখানে এই যে দৈত্যের মতো কই মাছ আজকে পেয়েছি সেটাও নিয়ে এসেছি। যদিও ওগুলো আইসের ছিল তারপরও মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ একটু ভেজে রেখে দিই, ইনশাল্লাহ কালকে আমি হয়তোবা দো পেঁয়াজুটা করে ফেলবো। আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে স্যামন ফিশটা রান্না করছি। আমার রান্না ব্লগে শেয়ার করলে অনেকেই বলেন, আপু ভাত পাতিলে কেন রান্না করো, তোমার রাইস কুকার নাই? আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তারা সবাই কম বেশি জানেন আমি রাইস কুকারের ভাত কখনোই পছন্দ করি না। রাইস কুকার শুধু আমার প্রেগনেন্সি টাইমে ইউজ করেছি, এরপর আমি ব্যাচেলারদেরকে দিয়ে দিয়েছি। আর এখন যেটা করি আমি এই যে এক্সট্রা যে পানিটা ওটা ফেলে দিই। এবার একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই আম সবাই কতবার যে দেখতে চেয়েছেন, তো আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। এই আমটা আমি আরও ৫ দিন আগে কিনেছি, তারপর এরকম ব্যাগে ভরে রেখে দিয়েছি। কিছুটা লাল হয়েছে, এতে করে না আমের স্বাদটা আরেকটু বেড়েছে। তো আপনারা টেস্কো আজদায়ও এই আমগুলো পেয়ে যাবেন, টার্কি শপেও পেয়ে যাবেন। বক্সে করে যে আমটা আসে আমি ওই বক্সটাই কিনে নেই, তারপরে যেভাবে একটু ব্যাগে রেখে দেই ৪-৫ দিন একটু পেকে যায়। আজকে তাড়াহুড়া করছিলাম ওজন্য কাটাকাটির আর ঝামেলাটা দেখালাম না। এই তো আমকে আমি কেটে এখানে হচ্ছে চিনি, লবণ, ঝাল এগুলো দিয়েছি। তো আপনারা যে যেরকম টক বা যে যেরকম ঝাল খেতে চান সেভাবে মশলাটা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেবেন, তবে পানি দেওয়া যাবে না। এই যে আমগুলো এগুলো এখন সিদ্ধ হতে হতে পানি ছেড়ে আসবে, এরপর একটু শুকিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। এই মশলার আমসত্ব কয়েকভাবেই দেওয়া যায়, এখানে আরেকটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্বাদ অনুযায়ী ধরেন গুঁড়ামরিচটা দিলাম, তারপরে চাট মশলা দিয়েছি, আর টালা জিরার যেই গুঁড়াটা আছে সেটাও দিচ্ছি। আবার আপনারা চাইলে এখানে পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী আপনারা বিট লবণটাও অ্যাড করতে পারেন, সেই আমসত্ত্বটা খেতেও মজার হয়। আমি এবার শুধু মশলার আমসত্ত্ব দিয়েছি, তো কয়েকভাবে দিয়েছি, মানে এক একজন এক এক রকম পছন্দ করে, তো আমি সেভাবেই দিয়ে নিয়েছি। আরেকটা হচ্ছে চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, এটার টেস্টটা পরে যখন মানে শুকায় তখন মনে হয় যে আরও ভালো আসে। আজকে মশলা যে দিলাম পরিমাণটা বলছি না, তার কারণ হচ্ছে আপনি যে আমটা ব্যবহার করবেন দেখা যাবে যে ওখানে আমের টকটা বেশি, তো সেই ক্ষেত্রে আপনি চিনিটা হয়তো বাড়িয়ে দিবেন, আবার লবণটাও বাড়াতে হবে। আবার দেখা যায় কোনো কোনো আম মিষ্টি হয়, তো সেই ক্ষেত্রে আপনি লবণের পরিমাণ, চিনির পরিমাণ ওগুলো কমিয়ে দিবেন। চাইলে টক বাড়াতে আপনারা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। আর এই কাজটা আপনারা একটু চেখে দেখবেন, চেখে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন মশলাটা বাড়াতে হবে বা চিনিটা বাড়াতে হবে কি না। একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনাদেরকে কাজ সহজ করার জন্য। আমি না আমগুলোকে একবারে সিদ্ধ করে ব্লেন্ড করে এভাবে বড় বড় বক্সে ভরে রেখে দিতাম। এরপর ১ সপ্তাহখানেক আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে পারবেন। প্রতিদিন সিদ্ধ করা, ব্লেন্ড করা এগুলো তো ঝামেলার। তো আপনারা যদি ১ সপ্তাহের জন্য এভাবে রেডি করে রাখেন তাহলেই যেভাবে একেকটা লেয়ার দিবেন, যখনই দেখবেন যে লেয়ারটা শুকিয়ে গেছে তখনই ফ্রিজ থেকে ১ কাপ বা ১.৫ কাপ নামিয়ে আপনারা এই যে আমার মতো করে এভাবে লেয়ারটা দিয়ে নিবেন। আমি এইবার মানে রেকর্ড পরিমাণ আমসত্ত্ব দিয়েছি। একেকটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর উপরে আরেকটা লেয়ার দিয়েছি। প্রতিদিন আমি ৫ থেকে ৬টা করে লেয়ার দিতে পেরেছি। ইংল্যান্ডে এবার এত রোদ ছিল, মানে মনে হচ্ছিল যে আমসত্ত্বের জন্য পারফেক্ট। আর পুরুত্বটা আপনাদের পছন্দ মতো আপনারা এরকম পাতলা পাতলা করে শুকিয়েও খেয়ে নিতে পারেন, চাইলে আমার মতো ১ থেকে ১.৫ সেন্টিমিটার উঁচু করেও বানাতে পারেন।
আজকের রেসিপিতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনারা আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন, সেখানে পুরোপুরি রেসিপিটা দেওয়া আছে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা রিলসে গেলেই আমসত্ত্বের রেসিপিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার স্পেশাল ফালুদার রেসিপিটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। এখানে আমি দেশি যেই মিষ্টি আমটা নিয়ে এসেছি সেটা থেকে 3টা আম কেটে এইভাবে টুকরো টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই আমের যে পাল্পটা, এটার প্রতি 1 কাপের জন্য আপনাদের আগার আগার লাগবে 1 টেবিল চামচ করে। আমি এখানে চায়না গ্রাসটা ব্যবহার করছি, এটাও আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। এরপর একটু গরম পানিতে আধা ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি আগার আগার পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে জাল করার সময় পাউডারটা মিলালেই হবে। আমি যেহেতু চায়না গ্রাসটা ব্যবহার করছি তো এটাকে আমের সাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এই দিক থেকে আমি ফালুদার যে দুধটা এটাও একটু বেশি করে জাল করে রেডি করে নিচ্ছি। গরুর দুধকে জাল করে ঘন করে নিতে পারেন, চাইলে নর্মাল দুধের সাথে আপনারা দুধ পাউডারটাও মিলাতে পারেন। এর সাথে আপনারা কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, চাইলে আপনারা 2টো ডিমের কুসুম মিলিয়েও এই দুধটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে ফালুদার যে রেডিমেড পাউডার পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, এই আমের পিউরিটার সাথে আমি একটু চিনি মিলাচ্ছি। এটা আপনারা আপনাদের আমের স্বাদ বুঝে ব্যালেন্স করে নেবেন। এখানে আমি অন্য কিছু আর মিলাবো না, জাস্ট জাল করতে করতে এটার যখন বলক আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব। আর আজকে আমি এটা দিয়ে ফালুদার যে সেমাই সেটা তৈরি করছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আগার আগারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও মিলাতে পারেন। সেক্ষেত্রে প্রতি কাপ ম্যাঙ্গো পাল্পের সাথে 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কর্নফ্লাওয়ারের মান কেমন সেটা বুঝে করবেন। আর আপনি সেমাইটা কতটা শক্ত খাবেন সেটাও আসলে আপনার উপরে নির্ভর করবে। এই সেমাইটা তৈরি করতে হলে আমাদের বরফ পানি লাগবে, তো আমি আগেই বাটিতে একটু পানি ডিপে রেখে দিয়েছিলাম। আপনাদের সাথে বেশ লম্বা সময় আগে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই ফালুদার সেমাইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম। তো এটা রেসিপি একই, এটা শুধু আমি আম দিয়ে করছি। এটা খেতে না বেশ ভালো লাগে। আগে আপনাদের সাথে বোতলের মুখ ফুটো করে শেয়ার করেছিলাম, তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এভাবে ভারী ফুড যে ব্যাগগুলো আছে ওগুলো দিয়ে করলে। ধরেন আটা বা দুধের যে ব্যাগগুলো ওগুলো নেবেন, এরপরে এভাবে পাল্পটা ভরে সাইড থেকে একটু ফুটো করে দিবেন। এরপরে জাস্ট ওই কোনাটা ঠান্ডা পানিতে ডুবিয়ে এভাবে চিপলে আপনাদের সেমাইটা সুন্দরভাবে হবে। তবে এই ক্ষেত্রে একদম গরম গরম করতে হবে। আমি কাপড় দিয়ে চেপে ধরে করেছি, দেখে বুঝতে পারছেন। ঠান্ডা পানিতে করার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে নর্মাল পানিতে করলে আপনাদের এই সেমাইগুলো সুন্দর হবে না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে সেমাইটা আমি খুব বেশি শক্ত করিনি, আমার কাছে মনে হয় যে একটু নরম থাকলেই ভালো লাগে। যাই হোক, এটা সেট হয়ে যাওয়ার পর এভাবে ছেঁকে আপনারা নর্মাল একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন, বেশ কিছুদিন ভালো থাকবে। আর এই যে দুধটা, এটাও আমি তৈরি করে গরমের সময় এভাবে বোতল ভরে রেখে দিই, এতে করে 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। মানে ফালুদা যখনই মন চায় তখনই জাস্ট মিক্সড করে খাওয়া যায়। মেহমান আসার আগের দিন আমি সব সময় যেভাবে দুধ সেমাই এগুলো রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেই, এটা আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কাচের জারে এই দুধটা রাখতে হবে, প্লাস্টিকের জারে রাখা যাবে না। এটাই তো আমাদের নেওয়ার কথা ছিল না? এটা 36 না? এটা 36টা আমাদের নেওয়ার কথা ছিল, বাট এটা থেকে আমাদেরটা ভালো। এটা সামনে কোন সুন্দর এই যে এদের কোনো জায়গা নাই, বাড়ি বড়, সেম বাড়ি। দুজন মিলে যুদ্ধ করে 3টার মধ্যে সব কাজ শেষ করে রওনা দিয়েছি বাচ্চাদের স্কুলে। আজকে প্যারেন্টস মিটিং আছে, জাফিরার স্কুলে যাচ্ছি আগে, ওকে পিক আপ করে প্যারেন্টস মিটিং শেষ করে আয়াতের স্কুলে আসবো। তুমি তো বিশাল বড় একটা স্কুল পাইছো, আপনি যে কেন গেল এখন আফসোস করতেছে। মাশাআল্লাহ, আমি অবশ্যই পাশে পুরো ঢুকিনি আগে, আজকেই আসছি। ওইটা কি একদম এন্ডে? That's the auditorium. এখানে কি ক্লাস হয়? এগুলোতে ক্লাস Yeah, and it's actually খাওয়ানোর জন্য তোমরা খাবার নিয়ে এখানে চলে আসো? Yeah, and if cold, we inside there. That's the canteen building. ওকে, What the forest? হ্যাঁ স্কুলটা অনেক বড় করছে। It's another playground area. তোমাদের না ওই পাশে বড়টা, এটা আরেকটা? I don't know. Wow. And then we can ওই পাশেরটা তো খেলতে পারো। Wallah, ওই পাশে ভিতরে অনেক বাচ্চারা আছে, টিচাররা আছে, ভিডিও করার নিয়ম নাই, তা না হয় আপনাদেরকে দেখাতাম প্যারেন্টস মিটিংগুলো কত সুন্দর করে হ্যান্ডেল করেন টিচাররা। যাই হোক, এই তো আমরা আমাদের প্যারেন্টস মিটিং শেষ করেছি, 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট ছিল। বাসায় আসার পর বাচ্চারা বলছে ওদের খিদা লেগেছে, তো এগুলো ছিল ভেজে দিচ্ছি। চিপস হচ্ছে আব্বু। আমুল, তুমি কখন
ইয়েস, না না আমরা বাংলা কথা বলবো প্লিজ। আমি কি বানাই এসে দেখে যাও আমি কি বানাচ্ছি, দেখি তুমি বলতে পারো কিনা। বলো তো। আমি জানি না। স্কুলে ওদেরকে বাসা থেকে আমি টিফিনটা দেই, ভারী দেওয়ার চেষ্টা করি, দেখা যায় স্কুল থেকে এসে ওরা টুকটাক খায়। আজকে খিদা লেগেছে, ওই কারণে ভাবলাম যে এগুলো বানানো আছে চিপসের সাথে করে দেই। কিছুদিন আগে মেহমান হয়েছিল, মানে বেশ কয়েকবার, তো তখন আমি এই যে চিজ দিয়ে ভেজিটেবল বল, চিজ রোল, চিকেন দিয়ে এগুলো বানিয়ে রেখেছিলাম। আর এগুলো সবগুলো রেসিপি আপনারা আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনও পেয়ে যাবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা রিলস চেক করলে এগুলো রেসিপি পেয়ে যাবেন। আমাকে অনেকেই বলেন আপনি এত সময় কিভাবে পান, এত কিছু বানান। এই যে কথাটা বলেন অনেকে হয়তো ভাবেন আমি মনে হয় একদম খুব আজারে একটা মানুষ, এই জন্য এত কিছু বানাই। ব্যাপারটা তা না। আমি যত কষ্টই আমার হয়েছে বা যত কষ্টই আমার হোক, আমি চেষ্টা করি এই ধরনের খাবারগুলো নিজের হাতে বানানোর জন্য। কারণ কম বেশি এটা আমরা সবাই জানি, এই বাইরের খাবারগুলোতে যে ফ্যাট, তেল এগুলো ব্যবহার করা হয়, এগুলো কোনোভাবেই হেলদি না। আমরা মা চেষ্টা করলে অনেক কিছু পারি। ওই যে বলি না, আমি বিয়ের আগে কখনো ভাত তরকারি রান্না করে কাউকে খাওয়াইনি, সে আমি এখন এত কিছু করছি। যাই হোক, ওভাবে বললে আবার অনেকে মাইন্ড করেন, তো বেশি কিছু আর বলবো না। আর এদিক থেকে আমি এখন যেটা করছি, বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমার জন্য ফালুদা বানাচ্ছি, আমার জনাবের জন্য বানাচ্ছি। তো এর মাঝখানে বাচ্চারাও বলে গেছে তারা খাবে, তো যাই হোক সবার জন্যই বানিয়ে নিচ্ছি। ফালুদা মিশানোর কাজটা সহজ, আপনারা ফ্রুটস দিয়ে করতে পারেন, শুধুমাত্র আইসক্রিম দিয়ে, শুধু সেমাইটা দিয়েও করতে পারেন। আমি এর মাঝখানে একটু তোকমা ভিজিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। মিষ্টি ফ্রেশ আম দিয়েছি, কলা দিয়েছি, আপেল দিয়েছি, অল্প কিছু বাদাম কুচিও দিয়েছি, মোটামুটি সবই দিয়েছি। যে যেভাবেই করেন না কেন, ফালুদার যেই দুধটা ওটা যদি আপনারা মজা করে বানাতে পারেন, যা দিয়েই খান না কেন, ফালুদা খেতে বেস্ট। এটা কি হাস্যকর লাগতেছে, একটা ফুল নাকের মতো। হ্যাঁ, এই যে এক বান্দা, মানে ছুটি করেছে রেস্ট করার জন্য, সে নিজেও আরাম করছে না, আমারও 12টা বাজাচ্ছে। মানে সে একা একা কাজ তো পুরোপুরি করবে না, আমার হেল্প তো লাগে। তো আমি কতক্ষণ বাইরে কতক্ষণ ভিতরে ছুটাছুটি করছি, বাট আলহামদুলিল্লাহ ও রঙের কাজ পুরোটা করেছে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি একটু গ্যাপ দিয়েছি, মাঝখানে অনেক দিন ভিডিওর কোনো কাজ করিনি। তো এর মাঝখানে আমার বাগানে দেখেন আলহামদুলিল্লাহ কত কত ফুল ফুটেছে। ফুল ফুটার পর এখন মনে হচ্ছে যতটুকু কষ্ট বিগত দিনগুলোতে করেছি আলহামদুলিল্লাহ। আর আজকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব বলেছিলাম, এর মাঝখানে ওরা যেহেতু ঘাস কাটায় নেমেছে, মনে হলো যে আমিও লাইটিংটা সেট করে ফেলি। টেমু থেকে এটা কয়েক মাস আগেই আনিয়ে রেখেছিলাম। তখন প্ল্যানই ছিল এরকম যে হাউস বানাবো, হাউসে যদি গাছ হয় বা সুন্দর ফুল ফুটে তাহলে তার মাঝখান থেকে এরকম কালারফুল লাইটগুলো দিয়ে দিব, রাতে যখন জ্বলবে তখন ভালো লাগবে। তো অপেক্ষা করছিলাম কবে এই গাছগুলো বড় হবে, তারপরে হচ্ছে এই লাইটিংগুলো দিব। কারণ খালি জায়গায় লাইটগুলো জ্বললে তো আর ভালো লাগবে না। এটা 5 কি 6 মিটারের ছিল, আনার পর দেখলাম যে আসলে অতটা বড় না। যাই হোক যতটুকু হয়েছে মোটামুটি বাগানের মাঝখানে আমি সেট করে দিয়েছি। আর এটা হচ্ছে সোলারের। আমি এই ধরনের লাইটগুলো পছন্দ করি, দেখা যায় যে অনেক দিন ভালো থাকে। তো এটা তো টিমু থেকে আনিয়েছি, জানি না এটার কোয়ালিটি কেমন বা কতদিন ভালো থাকবে। এখন যেহেতু দিন, এখন তো আর লাইটগুলো জ্বলবে না, ইনশাল্লাহ সন্ধ্যার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তবে তার আগে এই যে আমার জামাই এত কষ্ট করে শেডে কালার করেছে সেটা একটু দেখায়। শেড আর এই পাশে যেহেতু আগের রং ছিল তাই 3-4টা লেয়ার দিতে হয়েছে। তবে এই যে এই সাইডে এখানে কোনো কালার যেহেতু রাগ করে আর দেইনি, এখন দেখলাম যে কালারটা বেশ ভালো এসেছে। আর এখন একটু এলোমেলো, ইনশাল্লাহ সময় করে পুরো গার্ডেন যখন পরিষ্কার করব তখন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। বাচ্চাদেরকে গতকালই কথা দিয়েছিলাম আজকে ওয়েদার অনেক ভালো, পার্কে নিয়ে যাব। তো নিজেরা নিজেরা কাজ করতে সময় অনেকটা গড়িয়েছে, এর মাঝখানে দেখলাম মেঘ করে এসেছে। তারপরও বাচ্চাদেরকে যেহেতু বলে ফেলেছি সেজন্য একটু নিয়ে বের হয়েছি। তবে আলহামদুলিল্লাহ আসার পর দেখলাম যে ওয়েদার আবার ভালো হয়ে গেছে। সব কিছু শিখলাম, শুধু ড্রাইভিংটা শিখলাম না, এটা আর শিখতে পারবো না। তো মাঝে মাঝে এই বাচ্চাদের জন্যই শুধু আফসোস হয়, যদি আমি পারতাম তাহলে ওদেরকে নিয়ে এক এক দিন এক এক জায়গায় চলে যেতাম। হাজব্যান্ড তো আসলে ফুল টাইম কাজ করে, আর আমি বলি না ও অনেক ধরনের কাজ একাই করে, যার কারণে ওর জন্য একটু কষ্ট হয়ে যায়। মানে সারাদিন কাজ শেষে আবার এই যে আমাদের কীভাবে নিয়ে আসা, মাঝে মাঝে খারাপ লাগে।
তবে কি করব, বাচ্চারা যখন আছে মাঝে মাঝে কষ্ট হলো, এভাবে আসতে হয় আর কি। কি যে সুন্দর লাগছে এরকম একটা পরিবেশে, তো এমনিতেই এসে কতক্ষণ বসে থাকা যায়, বসে থাকলেই মনে হয় যে মন ভালো হয়ে যায়। আমার মন চাচ্ছে কি পুরো পার্কে একটু হাঁটি, বাট পিচ্চিগুলো পিছনে, আর ওই যে আমার কন্যা খালার মতো বই নিয়ে বেঞ্চে বসে পড়েছে। প্রতি বছর ওরা এই যে এরকম ফুল লাগিয়ে রাখে। ওই পাশটা কিন্তু আরও সুন্দর, তবে আজকে যাব না, ইনশাল্লাহ দেখি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাগানের লাইটিং। আমরা বাসায় এসে মাগরিব পরে তারপরে বের হয়েছি। সরাসরি কিন্তু দেখতে অনেক সুন্দর, তবে ভিডিওতে কেন জানি অতটা শার্প আসছে না, জানি না কেন। যাই হোক, এতদিনে মনে হচ্ছে আমরা যে কষ্ট করেছি সেটা সার্থক, আলহামদুলিল্লাহ। বেশি না দেওয়াই ভালো। ওরে আল্লাহ, শেষ না? গরু চোর তোমার বোন। ফুল ভাঙলাম, গরু চুরি করলাম কোনখান দিয়ে? আল্লাহ, কি সুন্দর লাগতেছে না? তাই আর লাগবে না, এগুলো পরের বছর জলে কিনা সন্দেহ আছে, বুঝছো? আমার ভিতরেরটা যেরকম আজকে 5 বছর ধরেই জ্বলতেছে, তাই না? জানি না, বাট না, এটাই ঠিক আছে, বুঝছো? টু মাছ ভালো লাগবে না।